অবশেষে আসল অপরাধীকে জানতে পেরে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো চলে গেছে দুর্জয়ের ঘরে। এরপর দুর্জয় তখন মনে মনে ভাবতে থাকে রানী কি এখনো কিছু বলবে না, নাকি চুপ করেও থাকবে। আর তখন পিঙ্কি বৌদি বলে, জয়, তুমি যেই লোকটাকে আসতে বলেছিলে সেই লোকটা আসছে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। উনি এসে বলে দেবে ঘরের কোন জায়গায় কোন জিনিসটা থাকলে খুবই সুন্দর লাগবে দেখতে। তুমি আর দেরি করো না, এরকমভাবে থাকলে ভালো লাগবে না দেখতে। তার মধ্যেই পিঙ্কি বৌদি বলে, দেখো সারা জীবন তোমার সাথে যে থাকবে অনিশা, সেও এসেছে, সেও দেখে নেবে যে কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ঘরের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। এর মধ্যেই দেবু তখন বলে, রানী তুই দাঁড়িয়ে আছিস কেন? রানী তখন বলে, দাঁড়িয়ে আছি আমার জিনিসগুলো নেব বলে, আমি জিনিসগুলো নিয়ে নিই। এর মধ্যেই দুর্জয় ভাবে, কোথায় ভাবলাম রানী প্রতিবাদ করে বলবে যে ও এই ঘরেই থাকবে, ওর জিনিসপত্র এই ঘরে থাকবে, তা না, ও উল্টে জেদ করছে। এই রাগ আর জেদের জন্য আমাকেও ও স্যাক্রিফাইস করতে পারে, সেটা আমি খুব ভালো মতন জানতাম, কিন্তু আজকে প্রমাণটা চোখের সামনেই দেখে নিলাম। দেবু তখন বলে, আমি সাহায্য করব? রানী তখন বলে, না, সাহায্য করতে হবে না, আমি পারবো, এইটুকুই তো কাজ, এটুকু যদি না পারি আর তাহলে কি বা পারলাম। তখনই দুর্জয় মনে মনে ভাবতে থাকে, সত্যি রানী, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, কি করে নিজের জিনিসপত্রগুলোকে এইভাবে ছেড়ে দিতে পারো, শুধুমাত্র এই রাগের জন্য। এরপর রানী আস্তে আস্তে নিজের জামা কাপড়গুলো বার করতে থাকে আর বলে, দেখ দেবু, আমার শাড়িগুলো কি সুন্দর ভালো আছে, যে কটা ভালো আছে সব তোকে দেব, আর কিছু কিছু বিনুপুনুকেও দিয়ে দেব, কেমন? দেবু বলে, আরে তুই থামবি, সর, আমিও তোকে হেল্প করছি। রানী তখন বলে, আরে না না, হেল্প করতে হবে না, এইটুকুই তো কাজ, আমি পারবো। আর তখন দেবু বলে, তোর কি ব্যাপার বলতো, সবসময় নিজে করব, আমি পারবো কেন বলিস, আমিও তো আছি, তোকে সাহায্য করতে চাই মন থেকে। রানী তখন বলে, বেশ, ওই বই খাতাগুলো দেখে নে সব ঠিকঠাক নিয়েছে কিনা। এর মধ্যেই তখন দুর্জয় বলে, জানতাম মেয়েরা শাড়ি গয়নার প্রতি আলাদা একটা ভালোবাসা রাখে, আজ নিজের চোখেই দেখলাম। তখন রানী বলে, পৃথিবীতে কিছু নিয়ম আছে যেগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, মেয়েরা শাড়ি আর গয়না একটু বেশি ভালোবাসে, তবে হ্যাঁ, জিনিসগুলো না সরিয়ে নিলে অন্য কেউ জায়গা পেত না। একটা সময় অনিশাদি সরে গিয়েছিল তাই আমি জায়গা পেয়েছিলাম, আজ আমি সরে যাচ্ছি বলেই অনিশাদি জায়গা পাবে। এটা তো সিম্পল হিসাব, তুমি বুঝতে পারছো না দুর্জয়? দুর্জয় তখন বলে, বোঝাবুঝির কিছু নেই, বাড়াবাড়ির একটা চূড়ান্ত সীমা থাকে, আর তুমি সেই চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো। রানী তখন বলে, আমি কোনো চূড়ান্ত সীমায় পৌঁছে যাইনি দুর্জয়, যেটা সত্যি সেটাই বলেছি, সেটা যদি তোমার মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করবার নেই। এর মধ্যেই দুর্জয় প্রচণ্ড রেগে গিয়েও কোনো কথা বলতে পারে না, আর এটাই বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, বাকিটা আমি বুঝে নেব। ঘরে গিয়ে রানী দরজার ছিটকিনি দিয়ে ভীষণ কাঁদতে থাকে আর বলতে থাকে, একবার তো আটকাতে পারতে দুর্জয়, বলতে পারতে আগে যেমন বলতে, রানী এই জিনিসগুলো ধরবে না, এগুলো এখানেই থাকবে, এটা তোমার ঘর, তুমি কেন যাবে? আজ তো বললে না, আজ তুমি অনিশাদিকে বিয়ে করবে বলে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বসে আছো, আমি বা আমার জিনিসপত্র কীভাবেই বা রাখতাম ওই ঘরে, তাই না? আমি আমার জিনিসপত্রগুলো সরিয়ে নিয়েছি, ভালোই করেছি একদিকে। এরপর ডক্টরসের একটা বই পড়তে থাকে রানী আর বলে, এই বইটা কত কষ্ট করে তুমি আমাকে এনে দিয়েছিলে, আর সেদিন আমি কি খুশি না হয়েছিলাম। জীবনের এত ভালো দিনগুলো কেন চলে গেল ভগবান? কি অন্যায় করেছিলাম আমি, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? সমস্ত জিনিসগুলো ঘাটার পরে রানী ভীষণই ভেঙে পড়ে। হঠাৎ করে রানী নিজের ফোন খুলে দেখে যে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এমনকি পিকলুদাকেও দেখা যাচ্ছে না। রানী তখন বলে, এটা কি হলো, দরজাটা খোলা না বন্ধ, কিছুই তো বুঝতে পারছি না, আর এমনই বা হচ্ছে কেন, মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হচ্ছে। তার মধ্যেই পিঙ্কি বৌদিরা সবাই মিলে কথা বলছিল। হুট করে অনিশা এসে বলে, জয়, জয় সর্বনাশ হয়ে গেছে। আর তখনই জয় নার্সিংহোমে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, খাচ্ছিল। অনিশা এসে বলে, একটা মারাত্মক সর্বনাশ হয়েছে। জয় তখন বলে, কি হয়েছে বলবি তো, বারবার একই কথা বলে যাচ্ছিস, কি হয়েছে সেটাই তো বলছিস না। রানীও চলে এসেছে। অনিশা বলে, আমাদের নার্সিংহোমে পাওয়ার কাট হয়ে গিয়েছে, চারিদিকে অন্ধকার, কোনো মেশিন কাজ করছে না, কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এটা শোনার পর তো রানী পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ রানী জানে পিকলুদা পুরোপুরি লাইফ সাপোর্টে রয়েছে শুধুমাত্র এই মেশিনগুলোর জন্য। মেশিনগুলো না থাকলে হয়তো পিকলুদা বাঁচতে পারতই না, আর কারেন্ট নেই মানে ওগুলো তো বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই দুর্জয় বলে, সে কি, জেনারেটর কোথায়?
আর কি বলছিস এসব? 24 ঘন্টা আমাদের পাওয়ার থাকার কথা, আর বলছিস পাওয়ার নেই? দেখ, এবারে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। একটা পেশেন্টেরও যদি ক্ষতি হয় তাহলে কিন্তু নার্সিংহোমের ওপর ভাঙচুর শুরু হবে, অনেক বড় একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। অনিশা তখন বলে, সেটাই তো বুঝতে পারছি না কি করে সম্ভব হলো, আমি সবার সাথেই কথা বলছি। এর মধ্যেই রানী বলে আমাকে এক্ষুনি বেরোতে হবে, সাথে দুর্জয়ও বেরিয়ে যায়। অনিশা তখন চুপ করে দাঁড়িয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। পিঙ্কি বৌদি বলে, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, ওরা তো বেরিয়ে গেল, যাও। এরপর অনিশাও গাড়িতে উঠে পড়েছে। শুক্লা তখন বলে, ও দিদি ভাই কি হবে বলো তো, আমার তো খুবই ভয় লাগছে। বিপাশা তখন বলে, জয় আর রানী যখন গেছে ভয় পাওয়ার কোনো কারণই নেই। শুক্লা, সুখের চাবিকাঠি ছিল তোমার হাতে, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না, সব কিছু নষ্ট করে দিলে তুমি নিজেই। এখন আর কান্নাকাটি করে কি হবে বলো, যা হবার তা তো হয়েই গেছে, তা তো আর ফিরে আসবে না। এদিকে হসপিটাল নার্সিংহোমের ম্যানেজমেন্টের সাথে বারবার করে কথা বলতে থাকে অনিশা, আর বলে ইমিডিয়েটলি ব্যবস্থা করুন, কোনো সর্বনাশ যেন না হয়, তাহলে কিন্তু আমাদের কৈফিয়ত দিতে হবে মেডিকেল বোর্ডের কাছে, কথাটা মনে রাখবেন। এর মধ্যেই রানী শালিনীকে ফোন করেছে আর বলে, শোন না, একবার পিকলুদাকে দেখে আয় না, কি অবস্থা আছে, আমি বেরিয়ে পড়েছি, এক্ষুনি আসছি। শালিনী তখন বলে, ওকে আমি আসছি। এরপরে শালিনী পিকলুদাকে দেখতে গেলে নার্স তখন বলে, এ কি, কোথায় যাচ্ছেন আপনারা? শালিনী বলে, ট্রমা সেন্টারে যাচ্ছি, ওখানে একটা পেশেন্ট আছে, দেখতে যাচ্ছি। তখন নার্স বলে, দেখছেনই তো চারিদিকে অন্ধকার, পাওয়ার কাট হয়েছে, এর মধ্যে আপনারা কোথাও যাবেন না, বসুন, আমি এসে খবর দিচ্ছি। তখন শালিনীরা আর যেতে পারে না। এর মধ্যেই শালিনী মনে মনে ভাবতে থাকে, কি করব এখন। অন্যদিকে সেই অলোক সেন ওয়ার্ড বয়ের ছদ্মবেশে চলে এসেছে টর্চ নিয়ে, যাতে পিকলুকে শেষ করতে পারে। আর তার মধ্যেই দুর্জয়, অনিশা আর রানী নার্সিংহোমে চলে এসেছে। এদিকে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে দুর্জয়, আর বলে, কি ব্যাপার বলুন তো, আলো কোথায়? ম্যানেজার বলে, স্যার চিন্তা করার মতন কিছু নেই, মেশিনগুলো মোটামুটি কাজ করছে, আর জেনারেটর দুটো কিনতে পাঠিয়েছি, এক্ষুনি পাওয়ার চলে আসবে, কারণ ইলেকট্রিক সাপ্লাই লোককে আমরা ফোন করে জানিয়েছি, ওরা দেখছে। দুর্জয় তখন বলে, একটা পেশেন্টেরও যেন ক্ষতি না হয়, কথাটা ভালো করে শুনে রাখো। এর মধ্যেই রানী অন্যদিকে যাচ্ছে। অনিশা তখন বলে, কি ব্যাপার রানী, পিকলু তো ওই দিকে থাকে, তুমি ডান দিকে যাচ্ছ কেন? তখন রানী বলে, যাচ্ছি কারণ আছে, আসো তোমাকে দেখাচ্ছি। এর মধ্যেই পিকলুকে একটা অন্য ওয়ার্ডে শিফট করেছে, আর এটা দেখার পরেই অনিশা নিজেও চমকে যায়। রানী তখন বলে, আমি জানতাম পিকলুকে মারার জন্য গুন্ডারা শুধুমাত্র সুযোগের অপেক্ষা করবে, এদিক ওদিক করে যেভাবেই পারুক না কেন পিকলুদাকে মারার চেষ্টা করবে। সেই জন্য আমি পিকলুদাকে আগেই অন্য ওয়ার্ডে রেখে দিয়েছিলাম, যাতে সেই ওয়ার্ডে গিয়ে গুন্ডারা থতমত খেয়ে যায় আর বুঝতে পারে সেই ওয়ার্ডে পিকলুদা নেই, আর খুঁজতে গিয়ে অনেকটা বেশি লেট হয়ে যায়, বুঝতে পারলে? তখনই অনিশা চমকে যায়। অনিশার চোখ মুখ দেখে রানীর সন্দেহ হয়। রানী বুঝতে পারে কোনো একটা গন্ডগোল রয়েছে, আর এখানে অনিশা খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, একের পর এক কাণ্ডগুলোকে এমনভাবে সাজাচ্ছে যে মনেই হচ্ছে অনিশাই হচ্ছে মেন কালপেট, কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না। এদিকে অলোক সেনও খুঁজে খুঁজে আর পায় না পিকলুকে, তারপর চলে যাওয়ার মতন সিদ্ধান্ত নেয় আর বলে, না এখানে পিকলু নেই, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আর এরপরে অনিশা বলে, তুমি তো একবার আমাকে বলতে পারতে রানী। রানী তখন বলে, সবাইকে সব কথা বলতে নেই অনিশাদি, বুঝতে পারলে? আর এটা শোনার পরে বোঝাই যাচ্ছে রানীরও কিন্তু সন্দেহ হচ্ছে এই অনিশারই ওপর। তোমাদের কার ওপর সন্দেহ হচ্ছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না।